অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সেট নম্বর 1, অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই ভিডিওতে তোমাদের যাতে এই ভিডিও দেখে তোমরাও উজ্জীবিত হয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তার জন্য তোমাদের বিভিন্ন সময়ে মাধ্যমিক বলো, বিভিন্ন পরীক্ষায় যারা সেরা হয়েছে এবং তারা কত নম্বর পেয়েছে এবং তাদের কী করে তারা ভালো নম্বর পেয়েছে, তাদের সেই মনের অভিব্যক্তি এবং যারা নতুন তাদের প্রতি তাদের পরামর্শ, এগুলি নিয়েই আমি একটা আলোচনা রাখবো, যাতে তোমরা ভিডিও দেখে অনেক উপকৃত হতে পারো। আর এই ভিডিও যেটা সেই নিরীক্ষেই আমি সরাসরি যদি বলি, এখানে আজকে মাধ্যমিকে প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কীভাবে হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। 2025 সনে মাধ্যমিকে প্রথম হয়েছে, এই যেটা দেখতে পাচ্ছ সেটা। তা এই ছবিটা দেখে কী মনে হচ্ছে? এর নাম হচ্ছে, কিন্তু করোনেশন হাই স্কুল আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর হচ্ছে 696, মানে 700 মার্কের মধ্যে সে কিন্তু 696 নম্বর পেয়েছে। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার, সেই বিষয়ে সে বলেছে। আদৃত সরকার কি বলেছে? পরীক্ষায় ভালো করবো এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমের দিকে লিস্টে থাকবো, তবে রাজ্যে প্রথম হবো এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি, আজ তার ফল পেয়েছি। বাধা ধরার সময় রুটিন ছিল না, তবে প্রতিদিনেই পড়েছি যতটুকু ইচ্ছা করতো। নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছি। বাবা মা, দিদি, শিক্ষকরা সবসময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়েই পড়াশোনা করব আগামী দিনে। গান, সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। আমিও তার সাথে তাল মিলিয়ে বলবো, আসলে নিজে যদি ইচ্ছা না করো, তোমাকে যতই পিছন থেকে ঠেলে, পিছন থেকে বারবার বলে, কিন্তু তোমাকে ভালো করতে পারবে না। নিজের আগে এগিয়ে আসতে হবে। যাই হোক, এরপরে আমরা দেখব 2025 সনে থেকে 24 সনে যে ফার্স্ট হয়েছে চন্দ্রচূড়, তার প্রাপ্ত 700 নম্বরের মধ্যে ছিল 693। অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোলে 100তে 100 পেয়েছে। বাকি বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজিতে 99 পেয়েছে, অর্থাৎ 1 মার্ক করে কম পেয়েছে। আর ইতিহাস ও ভৌত বিজ্ঞানে 97, 98 এরকম করে পেয়েছে। এরপরে যদি দেখি, দেবদত্তা মাঝি, এরপরে আরও বেশ কয়েকজন বিভিন্ন সনে আছে দেখা যাচ্ছে এখানে। যাই হোক, দেবদত্তা মাঝি কি হয়েছে? দেবদত্তা মাঝি তোমার যে নম্বরগুলি পেয়েছে সে সবচেয়ে আমার দেখা মতে, অর্থাৎ 700 নম্বরের মধ্যে সে 697 নম্বর, অর্থাৎ 3 মার্ক কম পেয়েছে। কিসে 3 মার্ক কম পেয়েছে? বাংলাতে 2 মার্ক কম এবং ইতিহাসে 1 মার্ক কম। আজকে যেহেতু ভূগোল নিয়ে আলোচনা করছি, তাইলে ভূগোলের যে দেখা যাচ্ছে নম্বর, সে কিন্তু 100তে 100 পাওয়া যায়, সে 100তে 100 পেয়েছে। তাই তোমরা প্রথমেই এখন থেকেই টার্গেট করবা যে না, আমি সব বিষয় 100তে 100 মার্ক পাবো। যাই হোক, অনেক আলোচনা করছি। এটা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুলের একটা প্রশ্ন। এই প্রশ্নটি আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এক এক করে ভিডিওতে। তো 1 নম্বর, এভাবে করে টোটাল 5 নম্বরের প্রশ্ন আছে। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটাই এখন সমাধান করব। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি। আর আমি কিন্তু সমাধানের পাশাপাশি আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করব, যাতে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা যতটুকু শিখবে যেন দীর্ঘদিন মনে থাকে। যেমন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো, বিভিন্ন অপশন আছে। তাহলে এর উত্তরটা মূলত কোলা। বি নম্বরে কোলা দ্বীপ, কোলা গর্ত। কারণ কোলা সুপার ডিপ বোর হোল রাশিয়ায় অবস্থিত, গভীরতা প্রায় 12 কিলোমিটার। এতে মানুষের তৈরি কৃত্রিম পৃথিবীর গভীরতম গর্ত। মারিয়ানা খাত প্রাকৃতিক, কৃত্রিম নয়। বুঝছো? তাহলে আমাদের প্রথম উত্তর হবে কোলা, অর্থাৎ বি নম্বর। পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয়, পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় মূলত সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। আমরা এটা কিন্তু জানতাম না, সিলিকন ম্যাগনেসিয়াম দিয়ে। তাহলে এটা যদি মহাসাগরের ভূত্বককে বলা হয় সীমা, অর্থাৎ সীমা মানে এসআইতে সিলিকন আর এমএ ম্যাগনেসিয়াম। এভাবে তোমরা মনে রাখবে। আর মহাদেশীয় ভূত্বক হচ্ছে সিআল, অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম।
এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন 1-এর 3। উষ্ণ প্রস্রবণ জল গরম হয়। উষ্ণ প্রস্রবণ ভূতাপ শক্তির জন্য। আমরা যদি উত্তর বলি, উত্তর হবে ভূতাপ শক্তির জন্য। তাহলে ভূতাপ শক্তির জন্য। তাহলে এখানে কি আছে? এখানে ভূতাপ শক্তির জন্য ব্যাখ্যা, ভূগর্ভের গভীরে পৃথিবীর অভ্যন্তরীণ তাপকে বলে ভূতাপ শক্তি। উষ্ণ প্রস্রবণের জন্য এই তাপ এর জন্য গরম হয়। সূর্যের আলো বা কয়লার সঙ্গে সম্পর্ক নেই। এরপরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা। এটা একটা ইনফরমেশন ভিত্তিক প্রশ্ন। 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কিন্তু আমাদের 15 ডিগ্রি, অনেক ক্ষেত্রে 17-16 এরকম না, 15 ডিগ্রি উত্তর, ঠিক আছে। তারপরে স্তরঙ্গ। স্তরঙ্গ আমরা যদি বলি, স্তরঙ্গটা কি হচ্ছে? স্তরঙ্গ প্রবাহিত হয়। স্তরঙ্গ প্রবাহিত হয় তরল, অর্ধতরল, কঠিন। স্তরঙ্গ মূলত কঠিন। স্তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ, শুধু কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে চলতে পারে, তরল বা গ্যাসে চলতে পারে না। এরপরের প্রশ্ন তোমার এসে মনে রাখবা সলিড, যেটা অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান। লেহম্যান বিচ্ছেদ রেখা অন্তঃকেন্দ্র বহিঃকেন্দ্রের মাঝে, গুটেনবার্গ ম্যান্টল এবং বহিঃকেন্দ্রের মাঝে, মোহ হচ্ছে ভূত্বক ও ম্যান্টলের মাঝে। মানে বাকি যে নামগুলি কোথায় কোনটা আছে সেটাও তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই গেল 1 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বরে এ আর বি দুটো নিয়ে আলাদা, এতে শূন্যস্থান পূরণ এবং বিতে শুদ্ধ অশুদ্ধ। তাহলে আমরা শূন্যস্থান পূরণ, ভারত ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সার্ক ভুক্ত দেশ নয় ড্যাশ ও ড্যাশ, চীন এবং মায়ানমার। সার্ক মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশনের সদস্য 8টি। সেই 8টি যদি আবার মনে করে দিই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ। চীন ও মায়ানমার ভারতের প্রতিবেশী হলো, সার্কের সদস্য নয়। এরপরের প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম হলো ড্যাশ এবং প্রধান ভাষা হলো ড্যাশ। তাই ভুটানের প্রধান নদী হলো হচ্ছে আমোচু এবং ইসের প্রধান ভাষা হলো জোংখা। প্রধান ভাষা হলো জোংখা। ভুটানের প্রধান নদী আমোচু এবং ভুটানের রাষ্ট্রভাষা হলো জোংখা। এরপরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার বি, শুদ্ধ অশুদ্ধ। সার্ক সদস্য দেশের সংখ্যা হলো 8টি। এটা সার্ক সদস্য দেশের শুদ্ধ, কারণ সার্কের মোট সদস্য আছে, তাই বাক্যটি সঠিক। এরপরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প, না তোমার নেপালের প্রধান ভাষা হলো বাংলা। এটা ঠিক না, অশুদ্ধ, কারণ নেপালের প্রধান ভাষা হলো নেপালি। বাংলা বাংলাদেশের প্রধান ভাষা, নেপালি নেপালের প্রধান ভাষা। এরপরের প্রশ্ন হচ্ছে কি, পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কী ধরনের হয়? 3 নম্বরের প্রশ্ন। তাহলে কী ধরনের হয়? পাকিস্তানের জলসেচ ব্যবস্থা প্রধানত নদী নির্ভর, ক্যানাল, খাল জলসেচ ব্যবস্থা। পাকিস্তানি শুষ্ক অর্ধশুষ্ক দেশ, কৃষিকাজের জন্য বৃষ্টির উপর নির্ভর করা যায় না, তাই সিন্ধু নদ এবং তার উপনদীগুলোর উপর ভিত্তি করে ক্যানাল ব্যবস্থা গড়ে উঠেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্যানাল জলসেচ ব্যবস্থাগুলোর একটি। এরপরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। পর্যটন, নেপালের অর্থনীতি পর্যটন শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেপালে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বতশ্রেণী, ট্রেকিং এবং পর্বত আরোহণ পর্যটকদের আকর্ষণ করে। লুম্বিনী মানে গৌতম বুদ্ধের জন্মস্থান, ধর্মীয় পর্যটনের কেন্দ্র। পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এরপরের প্রশ্ন, সারা পৃথিবীর পর্বতারোহী নেপালে পর্বতারোহণ করতে আসেন কেন? সার্কের কত সালে গঠিত হয়? আমরা যদি একটা একটা করে উত্তর দিই, কারণ নেপালে পৃথিবীর সর্বোচ্চ বহু উচ্চ পর্বতশৃঙ্গ অবস্থিত। মাউন্ট এভারেস্ট প্রায় 8,000 মিটারের বেশি উচ্চ শৃঙ্গ নেপালে রয়েছে। হিমালয় দুর্গম ও চ্যালেঞ্জিং পর্বতশ্রেণী পর্বতারোহীদের আকর্ষণ করে। এরপরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো সিসমোগ্রাফ। সার্ক কত সালে গঠিত হচ্ছে? সার্ক গঠিত 1985 সালে। পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, সদস্য সংখ্যা 8টি, উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা নির্মাণ বা বৃদ্ধি। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, টিকা লেখো। টিকা লেখো সিসমোগ্রাফে টিকা লিখতে হবে। তাহলে সিসমোগ্রাফের টিকা যদি বলি, সিসমোগ্রাফ হলো একটি বৈজ্ঞানিক যন্ত্র যার সাহায্যে ভূমিকম্পের সময় উৎপন্ন ভূমিকম্প বা ভূমিকম্পের তরঙ্গ শনাক্ত, মাপা, লিপিবদ্ধ করা হয়। ভূমিকম্পের সময় পৃথিবীর অভ্যন্তরে
PSL তরঙ্গ উৎপন্ন। এই তরঙ্গগুলো সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে। যন্ত্রটি ভূমিকম্পের তীব্রতা, সময় এবং স্থায়িত্ব নির্ণয় করতে সাহায্য করে। সিসমোগ্রাফ যে রেখাচিত্র পাওয়া যায় তাকে সিসমোগ্রাম বলে। ভূমিকম্পের গবেষণা দুর্যোগ ব্যবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র। এরপরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়শিলা। তো প্রশান্ত মহাসাগরের চারিদিকে বিস্তৃত আগ্নেয়গিরি ভূমিকম্প প্রবণ অঞ্চলকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হয়। একে ইংরেজিতে রিং অফ ফায়ার বলা হয়। পৃথিবীর প্রায় 60% সক্রিয় আগ্নেয়গিরি এই অঞ্চলে অবস্থিত। এখানে ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রায়শই ঘটে। এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে একটি বৃত্তাকার বলয়ের মতো বিস্তৃত। টেকটোনিক প্লেটের সংঘর্ষ সাবডাকশনের ফলে এই মেঘলার সৃষ্টি হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার ভূমিকম্প PSL তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ। ভূমিকম্পের সময় পৃথিবীর অভ্যন্তরে 3 প্রকার তরঙ্গ সৃষ্টি হয়। PSL তরঙ্গ, পি তরঙ্গ মানে প্রাইমারি ওয়েভ, সবচেয়ে দ্রুত গতির তরঙ্গ, কঠিন তরল গ্যাস সব মাধ্যমে চলতে পারে। ভূমিকম্পের সময় প্রথম সিসমোগ্রাফে ধরা পড়ে। এস তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ, পি তরঙ্গের তুলনায় ধীর, কেবলমাত্র কঠিন মাধ্যমে চলতে পারে, তরল মাধ্যমে চলতে পারে না। এল তরঙ্গ ভূপৃষ্ঠে বরাবর চলাচল করে, সবচেয়ে বিধ্বংসী তরঙ্গ, ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতি ঘটায়। এরপরের প্রশ্ন আমাদের 5 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অসম সত্য মিশ্রণ কাকে বলে? সংজ্ঞা: সমসত্ব অসম সত্য শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য পিট কয়লায় রূপান্তরিত রূপটি কি হয়? তাহলে অসম সত্য মিশ্রণ, যে মিশ্রণের উপাদানগুলো সমভাবে মিশে থাকে না, আলাদা করে চেনা যায় না, তাকে অসম সত্য মিশ্রণ বলে। উদাহরণ: বালি, জল, মাটি, পাথর। সংঘাত শিল্প এবং অসংঘাত শিল্পের মধ্যে পার্থক্য আমরা যদি দেখি, সংঘাত শিল্প হচ্ছে সংজ্ঞা: ভূগর্ভের গভীরে ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন হলে যে শিলা তৈরি হয়। আর ভূপৃষ্ঠে লাভা দ্রুত ঠান্ডা হয়ে কঠিন হলে যে শিলা হয়। তারপর অবস্থান: পৃথিবীর অভ্যন্তরে গঠিত, পৃথিবীর পৃষ্ঠে গঠিত। শীতলতার গতি: ধীরে ধীরে ঠান্ডা হয়, খুব দ্রুত ঠান্ডা হয়। স্ফটিকের আকার: স্ফটিক বড় স্পষ্ট, স্ফটিক ছোট গঠন, শক্তি ও ভারী, তুলনামূলকভাবে হালকা ও ছিদ্র যুক্ত। তারপরে উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট। পিট কয়লা রূপান্তর: আন্থাসাইট, পিট লিগনাইট, বিটুমিনাস, আন্থ্রাসাইট এবং সবচেয়ে উন্নত, বেশি তাপশক্তি সম্পন্ন। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? অসম সত্য মিশ্রণ কাকে বলে? সংঘাত ও অসংঘাত শিল্পের মধ্যে যে কোনো দুটির পার্থক্য পিট কয়লায় রূপান্তরিত রূপটি লেখো। তাইলে খনিজের কঠিনতা পরিমাপের স্কেলের নাম মার্বেল শেলের যে কোনো দুটি। তাহলে চুনাপাথর অঞ্চলে জলের রাসায়নিক ক্রিয়ার ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপ কাস্ট ভূমিরূপ বলে। গুহা, ডোলিন এবং স্টাইলোকটাইট এবং স্টাইলোগমাইট খনিজের কঠিনতা পরিমাপের স্কেল মোহস স্কেল এবং মার্বেল শিলার দুটি বৈশিষ্ট্য আছে। এটি একটি রূপান্তরিত শিলা, এটি খুব শক্ত চকচকে, অর্থাৎ কাস্ট ভূমিরূপ। এটা আমরা দেখে নিলাম। শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়? তাই শিলা থেকে মাটি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আবহ বিকার বলে। তাপের পরিবর্তনে শিলা ভাঙে, বৃষ্টি ও জল শিলাকে ক্ষয় করে, উদ্ভিদের শিকড় শিলা ভেঙে দেয়, দীর্ঘ সময় শিলা ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাটি তৈরি করে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ একটা সমাধান পেয়ে যাবে। এরকম আরও অনেক ভিডিও দেবো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।